দেশের প্রয়োজনে ৭১-এ যুদ্ধ করেছিলেন জীবন বাজি রেখে। সেই প্রাণের দেশের পদানত নীতি অনেককেই কষ্ট দিচ্ছিল, কিন্তু সদ্য স্বাধীন দেশে শেখ মুজিবই সর্বশেষ কথা। প্রতিবাদ ছিল তখন মৃত্যুর সমান বড়। তবে এইরকম কঠিন পরিস্থিতিতেও কেউ কেউ তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন শেখ মুজিব সরকারের ভুল ত্রুটিতে। তেমনই একজন বীর উত্তম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন। ১৯৭২ সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধে লেখেন, স্বাধীনতা এই দেশের মানুষের জন্য একটি যন্ত্রণার কারণ হয়ে পড়েছে। রাস্তায় দাঁড়িয়ে দেখবেন উদ্দেশ্যহীন, চেতনাহীন, প্রাণহীন মুখগুলো জীবনের যান্ত্রিকতার মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণত মুক্তিযুদ্ধের পর নতুন চেতনা বয়ে বেড়ায় এবং শূন্য থেকে দেশ গড়ে ওঠে। বাংলাদেশে গল্পটা একেবারেই অন্যরকম। পুরো বাংলাদেশ হয় ভিক্ষা করছে, নয়তো দুঃখের গান গাইছে, নয়তো সচেতনতা ছাড়াই চিৎকার করছে। ক্ষুধার্ত ও দরিদ্র মানুষ একেবারে দিশেহারা। দেশ অতল গহ্বরে পতিত হওয়ার পথে। নির্ভীক এই মুক্তিযোদ্ধা নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করে তিনি বলেন, তাকে ছাড়াই আমরা যুদ্ধে জয়লাভ করেছি, প্রয়োজনে তাকে ছাড়াই আবারও যুদ্ধ করব। শেখ মুজিবুর রহমান সে সময় লন্ডনে গল ব্লাডার অপারেশনের পর সুইজারল্যান্ডের এক স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন। কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানতে পেরে তড়িঘড়ি করে তিনি দেশে ফিরে এলেন। তৎকালীন আর্মি চিফ শফিউল্লাহ জিয়াউদ্দিনকে মিনতি করেছিলেন যেন শেখ মুজিব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন। দেশে ফিরে অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে শেখ মুজিব জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেন কি করে অবস্থার সামাল দেয়া যায়। শফিউল্লাহ শেখ মুজিবকে জানালেন, নিবন্ধ ছাপানোর পর কর্নেল জিয়াউদ্দিনের ভাবমূর্তি তরুণ অফিসার এবং জওয়ানদের মধ্যে আরও বেড়ে গেছে। এই অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। শেখ মুজিব ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাফ চাইয়ে নেবেন। তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হলো জেনারেল শফিউল্লাহকে। গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ। প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে সেলুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব, তুমি কোন সাহসে এ ধরনের নিবন্ধ ছাপালে? জানো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান। সামরিক বাহিনীতে চাকুরিরত অবস্থায় এ ধরনের লেখা ছাপানো বেআইনি। আমি তোমাকে এ ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে আমি মাফ করব যদি তুমি সেনা প্রধানকে লিখিতভাবে দাও যে তুমি অন্যায় করেছ। সব কিছুই চুপ করে শুনলেন জিয়াউদ্দিন। তিনি জবাব দিলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আপনার দয়া দাক্ষিণ্য আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস। অতএব ক্ষমা চাওয়ার কিংবা পাওয়ার কোনো অবকাশ নেই এখানে। আপনি ঠিকই বলেছেন যে চাকুরিতে থাকাকালীন অবস্থায় এ ধরনের লেখা ছাপানো অন্যায়, তাই আমি আমার কমিশনে ইস্তফা দিয়েই আমার নিবন্ধ ছেপেছি। এভাবেই সেদিন জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে দিয়ে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন। হেডকোয়ার্টার্সে ফিরে এসে জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সহ অনেকেই জিয়াউদ্দিনকে বোঝাবার চেষ্টা করেছিলেন। জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে। তিনি বলেছিলেন, নিজের আত্মার সাথে বেইমানি করতে পারবেন না সামান্য চাকরির লোভে। তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে এই সংগঠনে তাদের অধীনস্থ হয়ে চাকরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন। এভাবেই সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে তিনি পরে সর্বহারা পার্টিতে যোগদান করেন। ১৯৮৯ সালে সাধারণ ক্ষমার অধীনে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। জিয়াউদ্দিন ১৯৯৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে ১৫ সেপ্টেম্বর ১৯৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন।